আচ্ছা, আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। আমরা আজকে ফিজিক্সের চ্যাপ্টার 3 ফোর্স বা বল নিয়ে পড়ব। ফিজিক্স চ্যাপ্টার 3 ফোর্স বা বল, আমাদের চ্যাপ্টার 2টা শেষ। ওইটাই আমি আরও কয়েকটা ম্যাথ প্রবলেম অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, আর ওইটা তোমরা আমাকে সলভ করে দিবা। আর আজকে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, ফোর্স বা বল। আমরা আগের চ্যাপ্টারে দেখে আসছি যে কোনো একটা অবজেক্টের ভেলোসিটি বা বেগ, এটা হচ্ছে যদি আস্তে আস্তে ইনক্রিজ হয়, লাইক ওর ইনিশিয়াল ভেলোসিটি যদি 1 মিটার পার সেকেন্ড থাকে, দেন পরের সেকেন্ডে আফটার 1 সেকেন্ড ওর ভেলোসিটি হইল 2 মিটার পার সেকেন্ড, এভাবে আস্তে আস্তে ইনক্রিজ করতেছে। তো তখন আমরা জানি যে অ্যাকচুয়ালি এখানে একটা অ্যাক্সেলারেশন কাজ করে। অ্যাক্সেলারেশন হচ্ছে চেঞ্জিং রেট অফ ভেলোসিটি। এখানে অ্যাক্সেলারেশন কাজ করে বা ত্বরণ, এটাকে বলা হয় ত্বরণ কাজ করে। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে কেন এই অ্যাক্সেলারেশনটা কী কারণে কাজ করে, বা এটার সোর্সটা কি, বা একটা অবজেক্টের বা একটা বস্তুর অ্যাকচুয়ালি ত্বরণটা কেন হয়। সেই ত্বরণ হওয়ার রিজনটাই হচ্ছে ফোর্স। ওকে, আমরা আগের চ্যাপ্টারে অ্যাকচুয়ালি দেখে আসছি যে অ্যাক্সেলারেশন কি বা ত্বরণ কি। অ্যাক্সেলারেশন বা ত্বরণ এটা কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ইফেক্ট। দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্সের ইফেক্ট, মানে কোনো একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করলে আমরা অ্যাকচুয়ালি ইফেক্ট হিসেবে অ্যাক্সেলারেশন বা ত্বরণ দেখতে পাই। ঠিক আছে, ফোর্স বা বল এটা হচ্ছে তাহলে কজ। মানে অ্যাকচুয়ালি এখানে আমরা দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করে ফেললাম, একটা হচ্ছে কজ আর একজন হচ্ছে ইফেক্ট। কজ আর ইফেক্ট কেন? কারণ ফোর্সের জন্য অ্যাক্সেলারেশন হয়, সো ফোর্স হচ্ছে এখানে কজ অ্যান্ড অ্যাক্সেলারেশন হচ্ছে ইফেক্ট। এখন আমাদেরকে কেউ যদি একদম নর্মালি ফোর্সের ডেফিনেশন জিজ্ঞেস করে, তখন আমরা অ্যাকচুয়ালি কী অ্যান্সার দিতে পারি দেখো। একদম সবচেয়ে সহজ ডেফিনেশন যেটা, যে আমরা যখন একটা অবজেক্টকে অ্যাকচুয়ালি পুশ করি বা ধাক্কা দেই অথবা পুল করি বা টান দেই, সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স অ্যাপ্লাই করা। যেমন এখানে একটা অবজেক্ট, ধরো তোমার টেবিলের উপর একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের উপর তুমি একটু ধাক্কা দিলা, দেখবা যে এই অবজেক্টটা একটু সরে যাবে। ওকে, বা এই অবজেক্টটা মোশনে আসবে, মানে তার একটা মোশন দেখা যাবে। অথবা অনেক সময় দেখবা যে না, মোশন হচ্ছে না, অনেক হেভি একটা অবজেক্ট যদি হয়, তখন তুমি দেখবা যে অ্যাকচুয়ালি এখানে ফোর্স বা বল দিলেও এটার কোনো ধরনের মুভমেন্ট হচ্ছে না। আবার ধরো এটাও ছিল, মানে তুমি যদি এখান থেকে ধাক্কা দাও তাহলে এটা হচ্ছে পুশ বা ধাক্কা দেওয়া, আর তুমি যদি এটাকে এদিক থেকে টান দাও তাহলে এটা হচ্ছে পুল। যদি এদিক থেকে এটাকে টান দিই নিজের দিকে, একটা দড়ি বেঁধে ধরো একটা অবজেক্টকে বা বস্তুকে টান দিচ্ছি, সো এই টাইপের ফোর্সকে কি বলা হয়? পুল। বাট এখন তুমি কোশ্চেন করতে পারো ফোর্স অ্যাকচুয়ালি জিনিসটা কি, মানে ফোর্সের ডেফিনেশনটা কি। সো এই ফোর্সের ডেফিনেশন নিয়ে ফার্স্ট আইডিয়া দিয়েছিল সায়েন্টিস্ট নিউটন। ওকে, সায়েন্টিস্ট নিউটন ফার্স্ট এই ফোর্স বা বল কাকে বলে, ডেফিনেশনটা কি সেটা নিয়ে আসছে, মানে সেটা ডেফিনেশনটা দিছে। সো আমরা এখন দেখবো যে ফোর্স অ্যাকচুয়ালি কী অ্যান্ড ফোর্সের ডেফিনেশনটা কী। আর কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে রেইজ হ্যান্ড অপশনটা ইউজ করে তুমি কোশ্চেনটা করতে পারো। আর এর আগে যা যা লিখছি ওইগুলো অ্যাকচুয়ালি লেখার দরকার নেই, সো এখন একটু ভালো করে খেয়াল করবা। সো সায়েন্টিস্ট নিউটন তার এই ফোর্স রিলেটেড যখন সে কাজ করা স্টার্ট করছে, তখন সে ফার্স্টে নিউটনস ফার্স্ট ল নামে একটা নিউ ল দিছে। এটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল। এটাকে ফার্স্ট লই বলবো, যারা বাংলাতে আসো তারাও ফার্স্ট লই বলবা, বা নিউটনের প্রথম সূত্র। ঠিক আছে, সো এখানে নিউটনস ফার্স্ট ল দিয়ে নিউটন একটা কথা বলছে, সেটা হচ্ছে যে তোমার কাছে যদি কোনো একটা অবজেক্ট থাকে, আর এই অবজেক্টটা যদি একটা জায়গায় রেস্টিং অবস্থায় থাকে, মানে এই অবজেক্টটা মুভ করতেছে না, স্টেশনারি অবস্থায় আছে, দ্যাট মিনস ওর ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ওকে, তখন নিউটনের ফার্স্ট ল বলছে যে এই অবজেক্টটা যদি রেস্ট অবস্থায় থাকে বা স্টেশনারি অবস্থায় থাকে বা স্থির থাকে, সে সারা জীবনই স্থির থাকবে। আর মানে তুমি যদি ওই অবজেক্টটার উপর কোনো ধরনের ফোর্স না দাও, সে বলছে যে কোনো একটা অবজেক্টের উপর আমরা যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি বা কোনো বল প্রয়োগ না করি, মানে আমরা বল দিচ্ছি বাট সেটা 0। ওকে, সো তখন এই স্টেশনারি অবজেক্টটা বা স্থির বস্তুটা সবসময় এখানেই থাকবে, ও কোনো জায়গায় সরে যাবে না। আর সে আরেকটা কথা বলছে যে এই সারফেসের উপরেই যদি একটা অবজেক্ট মুভিং অবস্থায় থাকে, দ্যাট মিন্স গতিশীল অবস্থায় থাকে, অলরেডি সে এদিকে গতিশীল, ধরো তার ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড,
5 মিটার্স পার সেকেন্ড। সো তুমি যদি তার উপরেও কোনো ফোর্স অ্যাপ্লাই না করো তখন সে সারা জীবনই এই 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতেই চলতে থাকবে, সেইখানে এই 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতেই সামনে অলওয়েজ চলতে থাকবে। এখন তুমি জিজ্ঞেস করতে পারো কই এরকম তো হয় না, আমরা যখন সারফেসের উপর একটা অবজেক্ট রেখে তাকে একটা ভেলোসিটি দিয়ে দিই সে তো কিছু দূর গিয়ে থেমে যায়, তাহলে নিউটনস ফার্স্ট ল কি ভুল? না, অ্যাকচুয়ালি সেটা থেমে যাওয়ার রিজন হচ্ছে এই যে আমাদের যে সারফেসটা আছে এই সারফেসে কন্টিনিউয়াসলি ফ্রিকশন ফোর্স কাজ করে। দ্যাট মিনস ওইখানে যতই আমরা বলছি আমরা ফোর্স দিব না, বাট ওইখানে অ্যাকচুয়ালি এই যে ফ্লোর যেটা আছে সেই ফ্লোরটা ঠিকই সারফেসে একটা ফ্রিকশন ফোর্স দিচ্ছে। ফ্রিকশনের বাংলা হচ্ছে ঘর্ষণ বল, ফ্রিকশন বা এটার বাংলা হচ্ছে ঘর্ষণ বল। এইটার জন্য অ্যাকচুয়ালি কোনো একটা অবজেক্টকে যখন আমরা ফ্লোরের উপর একটু মুভিং করে দিই তখন আমরা দেখি যে এটা মানে কিছুক্ষণ পর স্টপ হয়ে যায়। ওকে, সো এটাই হচ্ছে রিজন যে কোনো একটা জায়গায় আমরা যদি একটা অবজেক্টকে ঠেলে দিই সে কিছুক্ষণ পর গিয়ে স্টপ হয়। ওকে, সো এখন এখান থেকে দেখো, সো এটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল বলছে যে ইফ নো এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড আ স্টেশনারি অবজেক্ট উইল রিমেইন স্টেশনারি অ্যান্ড এ মুভিং অবজেক্ট উইল বি মুভিং ফর এভার উইথ দ্য সেম ভেলোসিটি। মানে একটা স্থির বস্তুকে আমরা যদি কোনো বল প্রয়োগ না করি বা ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে সে অলওয়েজ স্থির থাকবে বা স্টেশনারি থাকবে। আর যদি কোনো একটা অবজেক্ট মুভিং অবস্থায় থাকে তার উপর যদি আমরা কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই না করি বা বল প্রয়োগ না করি তখন সে একই বেগে বা একই ভেলোসিটিতে অলওয়েজ সামনে এগোতেই থাকবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের নিউটনস ফার্স্ট ল। ওকে, সো আমাদের এখানে নিউটন ফার্স্ট ল এর স্টেটমেন্টটা একটু লিখে রাখবো। ইফ নো এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড, আমি বাংলাটার সাথে সাথে বলতে থাকবো, যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ না করা হয়, ইফ নো এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড, যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ না করা হয়, a stationary object will forever be stationary, একটা স্থির বস্তু সবসময় স্থির অবস্থায় থাকবে। a stationary object will forever be stationary, একটা স্থির বস্তু সবসময় স্থির থাকবে। and a moving object will be moving forever, এবং একটি গতিশীল বস্তু সর্বদা a moving object will be moving forever with the same velocity, একটা গতিশীল বস্তু একই বেগে সর্বদা চলতে থাকবে। ওকে, সো এটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল। অ্যান্ড এই লটা থেকে আমরা অ্যাকচুয়ালি ফোর্সের তেমন কোনো ফোর্সের একটা আইডিয়া পাচ্ছি, বাট ফোর্সের ডেফিনেশন বা ফর্মুলা পাচ্ছি না যে ফোর্সের অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি, এটা কিন্তু আমরা এখনও জানি না। সো নিউটনস ফার্স্ট ল থেকে আমরা এই আইডিয়াটা পাচ্ছি যে ফোর্স হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কোনো একটা অবজেক্টের অবস্থা চেঞ্জ করতে পারে। দ্যাট মিনস সে যদি চুপচাপ বসে থাকে তাকে একটা ধাক্কা দিলে সে হয়তো চলা স্টার্ট করবে, আর সে যদি চলতে থাকে আমি তাকে হয়তো একটা ফোর্স বা একটা ধাক্কা দিয়ে তাকে থামাই দিতে পারবো। ওকে, সো আমরা এইটুকু বুঝলাম যে ফোর্সের একটা আইডিয়া পাওয়া যাচ্ছে এখান থেকে, কারণ যদি ফোর্স না দেই তখন এটা স্টেশনারি থাকে, তাহলে যদি ফোর্স দেই বা বল প্রয়োগ করি তাহলে হয়তো এটা চলা শুরু করবে। সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ফোর্সের একটা আইডিয়া পাচ্ছি, এটাকে বলা হয় ফোর্স ইনটুইশন বা ফোর্সের ধারণা। ফোর্স ইনটুইশনটা হচ্ছে এরকম যে ফোর্স হচ্ছে এমন একটা জিনিস, ফোর্স হচ্ছে এমন একটা জিনিস যেটা that changes the motion of an object, যেটা কোনো একটা বস্তুর গতির অবস্থা চেঞ্জ করতে পারে, চেঞ্জেস দ্য মোশন অফ অ্যান অবজেক্ট। কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবো। সো এখানে আমরা দেখতেছি যে এই স্টেটমেন্টটা থেকে, নিউটনস ফার্স্ট ল স্টেটমেন্টটা থেকে আমরা একটা মানে ফোর্সের একটা ধারণা পাচ্ছি যে ফোর্স হচ্ছে একটা বস্তুর গতির অবস্থা বা মোশনের অবস্থা চেঞ্জ করতে পারে। সে যদি স্থির থাকে তাহলে সে চলা স্টার্ট করতে পারে, অর সে যদি গতিশীল থাকে তাহলে তাকে আরও স্পিড আপ করা যেতে পারে, তাকে আরও বেশি বেগে চলমান করা যেতে পারে, অথবা তাকে স্টপ বা থামাই দেওয়া যেতে পারে। যেমন একটা খুব
কমন এক্সাম্পল যদি দিই, যে একটা ক্রিকেট ব্যাট, একটা বল, সে একটা বল খুব হাই ভেলোসিটিতে আসতেছে, সো তুমি কি করলা, এটাকে একটা ক্রিকেট ব্যাট দিয়ে হিট করলা, সো দেখলা যে এই বলটা এখানে হিট করে এদিকে চলে গেল। সো এখানে আমরা অ্যাকচুয়ালি এই ক্রিকেট ব্যাটটা দিয়ে এই বলটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, দ্যাটস ওয়াই তার বেগের বা ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি কোনো একটা অবজেক্টের বেগের পরিবর্তন করে বা ভেলোসিটির চেঞ্জ ঘটায়। ওকে, কারো এইটুক বুঝতে কোনো ধরনের প্রবলেম আছে? এইটুক ক্লিয়ার সবার? আচ্ছা, সো আমরা এখান থেকে তাহলে দেখতেছি যে ফোর্স অ্যাকচুয়ালি কি, বাট এখানে আমরা আরও একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারতেছি, যে ফোর্সের ধারণার পাশাপাশি আমরা এখানে আরেকটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে ইনার্শিয়া কি জিনিস। ফিজিক্সে খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম হচ্ছে ইনার্শিয়া, যেটা বাংলায় হচ্ছে জড়তা। সো আমরা জড়তা বলতে অ্যাকচুয়ালি কী বুঝি, যে ধরো কোনো একজন মানুষ, তার যদি অনেক জড়তা কাজ করে, জিনিসটা হচ্ছে এরকম যে সে অ্যাকচুয়ালি খুব একটা নড়তে চড়তে চায় না, সে যেই অবস্থায় থাকে সেই অবস্থা থেকে নড়তে চায় না, সে অনেক লেজি। ওকে, সো এরকম অবজেক্টের যে কোনো ম্যাসেরই অ্যাকচুয়ালি ইনার্শিয়া বলতে একটা কথা আছে। আর এই ইনার্শিয়াটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এই অবজেক্টটা এখানে চুপচাপ বসেছিল, সেইখান থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করলে সে এখান থেকে আর নড়াচড়া করতে চায় না। সো এইটাই হচ্ছে তার ইনার্শিয়া। আবার সে একবার যদি চলা স্টার্ট করে, যেমন সে এখানে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে বা বেগে এদিকে চলতেছিল, সে আর থামতেছে না, মানে সে একবার যেই কাজটা করা শুরু করে সে ওইটাই করতে চায়, তাকে আনলেস তুমি তাকে কোনো বল বা ফোর্স প্রয়োগ করো। ওকে, সো এখান থেকে আমরা দেখতেছি যে অ্যাকচুয়ালি কোনো একটা অবজেক্ট, অ্যাকচুয়ালি যে কোনো অবজেক্টেরই অ্যাকচুয়ালি জড়তা বা ইনার্শিয়া বলতে একটা জিনিস আছে। সেই ইনার্শিয়া হচ্ছে তার কারেন্ট যে স্টেট, মানে সে কারেন্টলি যেই অবস্থায় আছে, সেই কারেন্ট স্টেটটা মেনটেন করার যে টেন্ডেন্সি, সেটাই হচ্ছে ইনার্শিয়া বা জড়তা। খুব ইজি একটা এক্সাম্পল যদি দিই, সাপোজ এটা একটা তোমার ট্রেন বা এটা একটা বাস। সো তুমি এই বাসের মধ্যে চুপচাপ দাঁড়ায় আসো, বাসটা এখন চলতেছে না। ওকে, সো হঠাৎ করে বাসটা কী করলো, স্টার্ট হয়ে সামনের দিকে যাওয়া স্টার্ট করলো, তখন তুমি কি একটু পিছনের দিকে হেলে পড়বা না? এই হেলে পড়ার রিজনটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইনার্শিয়া। দ্যাট মিনস তোমার এখানে একটা জড়তা বা ইনার্শিয়া কাজ করতেছে, যেটার জন্য তুমি আগে থেকে স্থির ছিলা, সো তোমার এখনও ইচ্ছা করবে না আমি চল করবো না, আমি যেভাবে ছিলাম, যেভাবে আমি চুপচাপ স্টেশনারি অবস্থায় ছিলাম বা স্থির ছিলাম, আমি সেভাবেই থাকবো। সো এর জন্য তুমি একটু পিছে হেলে পড়ো। আবার চিন্তা করে দেখো যে একবার যদি বাসটা চলা স্টার্ট করে, তখন কিন্তু তুমি আবার নর্মাল ফিল করো। ওকে, এখন হঠাৎ করে যদি বাসটা আবার ব্রেক করে থেমে যায়, তখন কিন্তু তুমি সামনের দিকে পড়ে যাওয়া ধরবা। ঠিক আছে, কারণ কি? কারণ এখন তোমার একটা জড়তা ক্রিয়েট হয়েছে বা একটা মোমেন্ট, ইনার্শিয়া ক্রিয়েট হয়েছে, যে তুমি এখন সামনের দিকে আগাচ্ছ। হঠাৎ করে যদি কেউ তোমাকে থামায় দেওয়ার ট্রাই করে, তুমি এটা থামতে চাবা না, তুমি তখনও সামনের দিকে একটু আগায় যেতে চাবা। সো এই টেন্ডেন্সিটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি ইনার্শিয়া। ওকে, এখন ইনার্শিয়া অ্যাকচুয়ালি কিভাবে মেজার করা হয় বা কার ইনার্শিয়া বেশি, এটা আমরা কিভাবে বুঝবো? সো ইনার্শিয়া হচ্ছে যার ম্যাস বেশি বা ভর বেশি, তার ইনার্শিয়াও বেশি। সো অ্যাকচুয়ালি এখানে লেখা যায় যে ম্যাস ইজ দ্য মেজারমেন্ট অফ ভর, ম্যাস ইজ দ্য মেজারমেন্ট অফ ইনার্শিয়া। ভরই হচ্ছে জড়তার পরিমাপক। ম্যাস ইজ দ্য মেজারমেন্ট অফ ইনার্শিয়া, ভর হচ্ছে জড়তার পরিমাপক। দ্যাট মিনস যার ম্যাস বা ভর যত বেশি, তার ইনার্শিয়াও তত বেশি। মানে সে একবার কোনো একটা হেভি অবজেক্টকে তুমি যদি একবার মোশন ক্রিয়েট করতে পারো, মানে সে যদি চলা স্টার্ট করে, তখন তাকে কিন্তু থামানো অনেক টাফ। বাট তুমি একটা লাইটার অবজেক্টকে যদি তুমি তাকে একটা লাইটার অবজেক্টকে যদি তুমি মোশনে নিতে চাও বা থামাইতে চাও, সেটা কিন্তু অনেক ইজি। আমরা এখানে খুব ইজি দুইটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি এটা। সাপোজ তোমার কাছে একটা সাইকেল আছে, ঠিক আছে, তোমার কাছে একটা সাইকেল আছে এরকম। এখন এই সাইকেলটা অনেক লাইট। ওকে,
আর তোমার কাছে একটা বড় ট্রাক আছে। এখন দুইটাকেই তুমি কি করলা, 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভিং করা স্টার্ট করলো, মানে দুইটাকেই 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করে দিছো। এখন চিন্তা করে দেখো যে এই সাইকেলটাকে মুভিং করতে তোমার বেশি কষ্ট হবে নাকি ট্রাকটাকে মুভিং করতে বেশি কষ্ট হবে? অবভিয়াসলি ট্রাকটাকে। সো এখান থেকে আমরা তাহলে বলতে পারি যে যেহেতু সাইকেলটাকে আমাদের মুভ করতে অ্যাকচুয়ালি কম কষ্ট হচ্ছে, কারণ সাইকেলের ইনার্শিয়া কম, কারণ সাইকেলের ম্যাসটা অনেক কম। সাইকেলের ম্যাস যদি M1 হয় আর ট্রাকের ম্যাস যদি M2 হয়, তাহলে আমরা এখানে ইজিলি বলতে পারি যে M1 হচ্ছে M2 থেকে কম, M1 হচ্ছে M2 থেকে কম। সো যেহেতু এখানে আমরা বলছি যে যার ম্যাস বেশি বা যার ভর বেশি তার জড়তা বা ইনার্শিয়াও বেশি। সো সাইকেলটার অ্যাকচুয়ালি ইনার্শিয়া অনেক কম আর এই ট্রাকটার ইনার্শিয়া অনেক বেশি, আর যার ইনার্শিয়া বেশি সে নড়াচড়া করতে চায় কম। ঠিক আছে? সো এর জন্য একটা সাইকেলকে তুমি যদি ধাক্কা দিয়ে মুভ করতে চাও, সে খুব ইজিলি মুভ হয়। ঠিক আছে, জাস্ট একটু হাত দিয়ে একটু পুশ করলে এটা চলা স্টার্ট করে। বাট আমরা দেখছি যে একটা ট্রাককে অ্যাকচুয়ালি মুভ করাটা এত ইজিয়ার না, অনেক মানুষ লাগে, অনেক বেশি ফোর্স দিতে হয়, দেন এটা হয়তো একটু সামনে আগাবে। আবার একটা ট্রাক এবার ধরো দুইটা, একটা সাইকেল আর একটা ট্রাক। সো এই সাইকেলটা এবার 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করতেছে, আবার এই ট্রাকটাও এইদিকে 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করতেছে। এখন তুমি একটু চিন্তা করো তো যে কাকে ব্রেক দিয়ে থামায় ফেলাটা ইজিয়ার হবে। সাইকেলেও ব্রেক আছে, ট্রাকের মধ্যেও ব্রেক আছে। ওকে, সো কাকে আমরা খুব ইজিলি থামাইতে পারবো? অবভিয়াসলি সাইকেলটাকে, কারণ সাইকেল যত বেশি ভেলোসিটিতেই যাক, আমরা যদি তাকে ব্রেক অ্যাপ্লাই করি, ব্রেক দেই, তাহলে সে খুব তাড়াতাড়ি থেমে যাবে। বাট একটা ট্রাক, তাকে কিন্তু থামানো অনেক টাফ। দেখবা একটা ট্রাক ব্রেক অ্যাপ্লাই করার পরও অনেক দূরে গিয়ে থামছে। সো এইগুলো কেন হয়? কারণ ট্রাকের ইনার্শিয়া হচ্ছে বেশি বা জড়তা হচ্ছে বেশি। সো যার জড়তা বেশি তার অ্যাকচুয়ালি মুভিং থাকার টেন্ডেন্সিটাও বেশি। সো সে একবার যদি মুভ করা স্টার্ট করে, তুমি তাকে থামাইতে অনেক কষ্ট করতে হবে। আর যে হালকা, তাকে অ্যাকচুয়ালি থামানো বেশ ইজিয়ার। সো আমরা বুঝতে পারতেছি যে ইনার্শিয়া অ্যাকচুয়ালি হচ্ছে যার ম্যাস বেশি হয় তার ইনার্শিয়াও বেশি হয়, যার ম্যাস কম হয় তার ইনার্শিয়াটাও কম হয়। এই নিউটনস ফার্স্ট ল অ্যাকচুয়ালি আমাদেরকে ফোর্সের একটা আইডিয়া দেয় আর ইনার্শিয়ার ডেফিনেশন প্রোভাইড করে, মানে জড়তা বা ইনার্শিয়া কি সেই ইনার্শিয়ার ডেফিনেশনটা প্রোভাইড করে নিউটনের ফার্স্ট ল। কারো কি এটা রিলেটেড কোনো ধরনের কনফিউশন বা কোশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, সো ইনার্শিয়া যদি বুঝে থাকি আমরা এইটা মনে রাখবো যে যার ম্যাস বেশি তার ইনার্শিয়া বেশি। ওকে, সো এখন আমরা ফোর্সের আইডিয়াটা পাচ্ছি, বাট ফোর্সের এখনও আমরা ডেফিনেশন বা সংজ্ঞা এবং ফোর্সের ফর্মুলা জানি না। সো এরপর আমরা ফোর্সের ডেফিনেশনে চলে যাব। সো আমি এইটুক মুছে দিচ্ছি। সো আমরা চাচ্ছি যে ফোর্সের একটা ডেফিনেশন বা একটা সংজ্ঞা জানতে, যে ফোর্স অ্যাকচুয়ালি কাকে বলে অ্যান্ড ফোর্সের ফর্মুলাটা কি। সো এই ফোর্সের ফর্মুলাটা আসছে অ্যাকচুয়ালি নিউটনস সেকেন্ড ল থেকে। সো নিউটন এই ফোর্স নিয়ে যখন এক্সপেরিমেন্ট করতেছিল, সে তখন সেকেন্ড ল ডিসকভার করছে, যে নিউটন সেকেন্ড ল অফ মোশন। এটাতে সে ফোর্সের একটা ডেফিনেশন দিছে। সে এই এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি এভাবে করছে যে দেখো, তোমার সামনে যদি একটা অবজেক্ট থাকে, সো তার ইনিশিয়াল ভেলোসিটি বা বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, অ্যান্ড এই অবজেক্টটা কিছুক্ষণ পর তুমি কি করলে, এদিক থেকে ধাক্কা দেওয়া মানে কি অ্যাকচুয়ালি ফোর্স দিচ্ছ। সো তুমি কিছুক্ষণ পর ফোর্স দিয়ে এই অবজেক্টটাকে একটা ভেলোসিটি গেইন করাই দিচ্ছ, সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এই অবজেক্টটার এখন ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। সো এখানে অ্যাকচুয়ালি এই যে ভেলোসিটিটা কেন বাড়লো, কারণ তুমি তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছো। এখন নিউটন দেখছে যে আমরা যখন ভেলোসিটিটা 0 থেকে 5 মিটার পার সেকেন্ড ইনক্রিজ করতে চাই, আচ্ছা আরেকটা কথা বলি যে এখানে এই টাইমটা লাগছে হচ্ছে ধরো 2 সেকেন্ড। সো সে একটা এক্সপেরিমেন্ট করতেছে যে একটা অবজেক্টের উপর আমরা একটা অবজেক্টকে 0 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে যদি নিতে চাই, তখন আমাদের একটা ফোর্স দেওয়া লাগতেছে, মানে আমরা আমাদের বডি ইউজ করে একটা ধাক্কা দিচ্ছি।
এটা দিতে অবভিয়াসলি আমাদের একটু কষ্টও হচ্ছে, আমরা এটা বুঝতেছি। আর এই অবজেক্টটা হচ্ছে 2 কেজি। সো সে দেখলো যে এভাবে দিস ইজ ওকে, ভেলোসিটি বেড়ে গেছে, সে বুঝলো আচ্ছা সো ফোর্স হচ্ছে এমন একটা জিনিস যেটা হয়তো মোশনের চেঞ্জ করতে পারে। এখন সে আরেকটা এক্সপেরিমেন্ট করে দেখলো যে আমরা যদি ভেলোসিটিটাকে 5 মিটার পার সেকেন্ড না বানায় 10 মিটার পার সেকেন্ড বানাতাম, মানে ভেলোসিটিটা যদি 0 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড করে ফেলতাম 2 সেকেন্ড টাইমেই, একই টাইমে, তখন আমাদের বডি থেকে অ্যাকচুয়ালি অনেক বেশি ফোর্স দেওয়া লাগতো, মানে অনেক বেশি জোরে ধাক্কা দেওয়া লাগতেছে। ওকে, কারণ আমরা ভেলোসিটিটা অনেক দ্রুত ইনক্রিজ করতে চাচ্ছি। সো সে বুঝতে পারছে যে এখানে অবভিয়াসলি ভেলোসিটির সাথে সাথে বা ভেলোসিটি বাড়ার সাথে সাথে এই ফোর্স ইনক্রিজ হওয়ার একটা কানেকশন আছে। সে বুঝছে যে আমি যত বেশি ভেলোসিটিতে এই অবজেক্টটাকে আনতে চাবো তত বেশি আমার ফোর্স অ্যাপ্লাই করা লাগবে। অ্যান্ড সে দেখছে যে এখানে সে যে ফোর্সটা অ্যাপ্লাই করছিল সেটা ঠিক আগের ডাবল হয়ে গেছে। মানে আগে সে যখন এখানে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এটাকে রানিং করতো, সে দেখছে যে তার যে পরিমাণ ফোর্স দেওয়া লাগতো, এখন যদি সে এটাকে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আনতে চায় ডাবল অ্যামাউন্ট ফোর্স দেওয়া লাগতেছে। সো সে বুঝতেছে যে অ্যাকচুয়ালি ফোর্সের সাথে সাথে বা এই ফোর্সের অ্যাকচুয়ালি একটা ডিপেন্ডেন্সি আছে এই ভেলোসিটির উপর বা এই বেগের উপর একটা নির্ভরশীলতা আছে। ওকে, সো সে খেয়াল করে দেখছে যে আমি যদি ভেলোসিটি ডাবল বাড়াইতে চাই ফোর্সও ডাবল করতে হবে। সো সে এখান থেকে একটা ডিসিশন নিছে যে আমাদের কোনো একটা অবজেক্টের উপর অ্যাপ্লাইড ফোর্স এইটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু এই অবজেক্টের মোমেন্টাম চেঞ্জ। এই অবজেক্টের মোমেন্টাম চেঞ্জ, এখন মোমেন্টাম কি সেটা তুমি কোশ্চেন করতে পারো, সো আমি ওইখানে আসতেছি, একটু ওয়েট। সো এখানে লেখে রাখো যে নিউটন একটা এক্সপেরিমেন্ট করে দেখছে যে এই সেকেন্ড ল অফ মোশন যেটা, সেখানে সে বলছে যে কোনো একটা অবজেক্টের উপর অ্যাপ্লাইড ফোর্স অ্যাকচুয়ালি তার রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম এইটার প্রপোর্শনাল। রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম এটার প্রপোর্শনাল। এটাকে বাংলায় বলা হয় যে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। প্রপোর্শনাল মানে হচ্ছে কোনো একটা কোয়ান্টিটি যদি ডাবল বাড়ে তাহলে তার উপর ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিটাও ডাবল বাড়বে। যদি ট্রিপল টাইমস বেড়ে যায় তাহলে এইটাও ট্রিপল টাইমস বাড়বে। সো এটাই ছিল নিউটন সেকেন্ড ল অফ মোশন, যে সে বলছে কোনো একটা অবজেক্টের উপর অ্যাপ্লাইড ফোর্সটা অ্যাকচুয়ালি তার রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামের সমানুপাতিক বা প্রপোর্শনাল। এখন মোমেন্টাম জিনিসটা কি? সো আমরা এখন দেখব যে মোমেন্টাম অ্যাকচুয়ালি কি। মোমেন্টাম যার বাংলা হচ্ছে ভরবেগ। আচ্ছা, এটার বাংলা টার্মটা দেখলে অ্যাকচুয়ালি এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে যে মোমেন্টাম অ্যাকচুয়ালি কি। দেখো, ভর সাথে হচ্ছে বেগ। সো এটা বোঝাচ্ছে যে কোনো একটা অবজেক্টের মোমেন্টাম মানে হচ্ছে তার ম্যাস বা ভর ইনটু তার ভেলোসিটি বা বেগ। ওকে, সো এই যে টার্মটা আমরা পাচ্ছি কোনো একটা অবজেক্টের ভরের সাথে তার বেগ গুণ করে আমরা যে টার্মটা পাচ্ছি সেটাই হচ্ছে মোমেন্টাম। অ্যান্ড মোমেন্টামকে পি দিয়ে এক্সপ্রেস করা হয়। ওকে, তারা যদি কোনো ধরনের কোশ্চেন থাকে জিজ্ঞেস করবা। সো মোমেন্টামকে আমরা এখান থেকে দেখলাম মোমেন্টাম হচ্ছে অ্যাকচুয়ালি পি দিয়ে এক্সপ্রেস করা হয়। আর মোমেন্টাম হচ্ছে সিম্পলি কোনো একটা অবজেক্টের ম্যাস ইনটু তার ভেলোসিটি বা ভর ইনটু বেগ। এখন আমরা দেখব যে এই মোমেন্টাম অ্যাকচুয়ালি একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ এই যে ভেলোসিটি এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। আমরা জানি যে কোনো একটা অবজেক্টের যদি একটা ভেলোসিটি থাকে সেই ভেলোসিটিটা ডেফিনেটলি একটা ডিরেকশন আছে, যেমন এটা এদিকে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, আর তার ম্যাস হচ্ছে 5 কেজি। এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য মোমেন্টাম অফ দিস অবজেক্ট, এই অবজেক্টটার ভরবেগ কত, তখন আমরা বলতে পারবো যে তার ভরবেগ হচ্ছে P সমান mv which is 5 into 2 equals 10। এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে এই মোমেন্টামের ইউনিট কত বা একক কত। ম্যাসের ইউনিট কত? কেজি। আর ভেলোসিটির ইউনিট কত? মিটার পার সেকেন্ড। তাহলে এই মোমেন্টামের ইউনিট হবে কেজি মিটার পার সেকেন্ড। সবাইকে এইটুক বুঝছো? কারো কোনো ধরনের কোশ্চেন আছে এই রিলেটেড?
আচ্ছা, সো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোনো একটা বস্তুর ভরবেগ বা মোমেন্টাম হচ্ছে P ইকুয়ালস mv, অ্যান্ড তার ইউনিট হচ্ছে, এখানে আমরা সুন্দর করে আলাদা করে ইউনিটটা লিখে রাখবো, ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। যদি ডাইমেনশন বের করতে বলা হয়, এটা ডাইমেনশন হবে m ক্যাপিটাল L T ইনভার্স 1, m ক্যাপিটাল L T ইনভার্স 1। সো এটা হচ্ছে ভরবেগ। সো এই ভরবেগের আইডিয়াটা কেন লাগতেছে বা আমাদের কেন এটা নিয়ে জানা দরকার? সো আমরা এখানে এই যে এক্সপেরিমেন্টটা এখানে করছিলাম, এই এক্সপেরিমেন্টটাতে আরেকবার ব্যাক করব। তুমি চিন্তা করে দেখো যে এই ভেলোসিটিটা ওকে 10 মিটার পার সেকেন্ড করলাম, বাট এবার তুমি কি করছো 2 সেকেন্ডের মধ্যে না, এটাকে তুমি কি করলা 5 সেকেন্ডের মধ্যে করলা। তাহলে কি তোমার কি এখন আর অত বেশি ফোর্স দেওয়া লাগলো? না, কারণ যেহেতু টাইম বেশি লাগছে, তুমি বুঝতেই পারতেছো যে অ্যাকচুয়ালি এই ফোর্সটা অনেক কম অ্যামাউন্ট দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই এই 10 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করতে বা 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি অ্যাকোয়ার করতে আমার অনেক লম্বা টাইম লেগে গেছে। ওকে, সো আমরা বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি ফোর্সটা কমে যায় যখন টাইমটা বেড়ে যায়, আর ফোর্সটা বেড়ে যায় যখন টাইমটা কমে যায়। ওকে, আবার তুমি এই এক্সপেরিমেন্টটাতেই আরেকটা জিনিস খেয়াল করে দেখলা যে আমরা যদি এই অবজেক্টটার ম্যাসটাকে বাড়াই, এখানে যদি আমরা হেভিয়ার একটা অবজেক্ট নেই, লাইক 5 কেজি ম্যাসের একটা অবজেক্ট, তাহলে চিন্তা করে দেখো তো যে তোমার কি এখন এফোর্টটা বা তোমার এই যে ধাক্কা দিতে হবে, এটাকে একটু বেশি অ্যামাউন্ট দিতে হবে না এখন? কারণ এখন অবজেক্টটা অনেক বড়, আর যে যত বড় অবজেক্ট তার ইনার্শিয়া বা জড়তা তত বেশি, আর দ্যাটস ওয়াই আমার ফোর্স অ্যাকচুয়ালি অনেক বেশি দিতে হবে। সো ম্যাস যত বেড়ে যাচ্ছে ফোর্সও তত বেড়ে যাচ্ছে, আর ম্যাস যত কমে যাবে, এটা যত হালকা অবজেক্ট হবে আমাদের তত ফোর্সটাও কম দিতে হবে। আর আমরা একটু আগে তো বলছি যে ভেলোসিটি, আমরা যদি ফাইনাল ভেলোসিটিটা অনেক বেশি বাড়াইতে চাই তাহলে ফোর্সও বেশি দিতে হবে। আমরা যদি ফাইনাল ভেলোসিটিটা খুব বেশি বাড়াইতে না চাই তাহলে ফোর্স কম দিতে হবে। সো আমরা এখান থেকে অনেক কিছু বুঝলাম যে ম্যাস বাড়লে আমাদের ফোর্স বেড়ে যায়, মানে ফোর্সের অ্যামাউন্টটা বেড়ে যায়, তারপর টাইম কমে গেলে ফোর্সের অ্যামাউন্টটা বেড়ে যায়, অ্যান্ড ভেলোসিটি যদি খুব বেশি অ্যামাউন্ট চেঞ্জ করি তাহলেও ফোর্সটা বেড়ে যায়। সো এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি একসাথে করে নিউটন বলছে যে আমাদের কোনো একটা অবজেক্টের উপর অ্যাপ্লাইড ফোর্স বা প্রয়োগকৃত বল হচ্ছে তার রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামের প্রপোর্শনাল, দ্যাট মিনস ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। ওকে, সো আমরা এখন স্টেটমেন্টটা ক্লিয়ারলি লিখবো, দেন আমরা এখান থেকে ম্যাথমেটিক্যাল যে ডেরিভেশনটা আছে এটার সেটাতে যাব। আচ্ছা, সো এখান থেকে আমরা দেখলাম যে মোমেন্টাম হচ্ছে এটা, এখানে জেনে রাখা ভালো যে মোমেন্টাম ইজ অলসো আ ভেক্টর কোয়ান্টিটি, পি ইজ অলসো আ ভেক্টর কোয়ান্টিটি, কারণ ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। সিমিলারলি মোমেন্টাম বা ভরবেগ এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যান্ড এটার ডিরেকশন কোন দিকে? ইটস ডিরেকশন ইজ in the direction of velocity, in the direction of velocity. সো কোনো একটা অবজেক্টের ভেলোসিটি যেই দিকে, এই মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটিটাও অ্যাকচুয়ালি সেম ডিরেকশনে কাজ করতেছে। যেমন এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটার ভেলোসিটি যদি 1 মিটার পার সেকেন্ড হয় আর তার ম্যাস যদি 2 কেজি হয়, তাহলে তার মোমেন্টাম হচ্ছে 2 কেজি মিটার পার সেকেন্ড, আর এটাও কোন ডিরেকশনে কাজ করতেছে? এই ডিরেকশনে, 2 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে যেহেতু এটা 2, এটা বোঝাই যায় যে এটা অ্যাকচুয়ালি 1-এর ডাবল। সো এটাকে আমাদের উচিত আমরা যদি এটাকে ডাবল করে আঁকি, এটা হচ্ছে আমাদের মোমেন্টাম ভেক্টরটা। সবার কি এইটুক ক্লিয়ার? কারো কোনো ধরনের কোশ্চেন আছে? আচ্ছা, সো আমরা মোমেন্টাম দেখলাম, এবার আমরা নিউটন সেকেন্ড ল, নিউটন কি অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি বলতে চাচ্ছে সেইটাতে যাব। সো নিউটন বলছে যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। সো আমরা এখানে একটা এক্সাম্পল হিসেবে একটা সারফেসের উপর একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি। এই অবজেক্টটার ম্যাস হচ্ছে m, অ্যান্ড তার ইনিশিয়াল ভেলোসিটি বা তার আদি বেগ হচ্ছে u। ওকে, অ্যান্ড আমরা এই অবজেক্টটাকে এদিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, মানে একটা ধাক্কা দিচ্ছে এদিক থেকে,
এই ফোর্সটা হচ্ছে এফ, আমরা ফোর্সকে এফ দিয়ে এক্সপ্রেস করি। অ্যান্ড আমরা দেখলাম এই ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য আফটার টি সেকেন্ডস এই অবজেক্টটা এইখানে আসছে এই পজিশনে, অ্যান্ড এই অবজেক্টটার এখানে ভেলোসিটি হচ্ছে ভি মিটার পার সেকেন্ড, মানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি মিটার পার সেকেন্ড, ভি। সো এখন নিউটন কি বলছে? নিউটন বলছে যে এই যে অ্যাপ্লাইড ফোর্সটা এফ, এইটা প্রপোর্শনাল হবে আমাদের রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। আচ্ছা, এখানে মোমেন্টামের চেঞ্জটা কতটুক আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এখানে ইনিশিয়াল মোমেন্টাম বা আদি ভরবেগটা কত, ইনিশিয়াল মোমেন্টাম বা আদি ভরবেগ এটা অ্যাকচুয়ালি কত? আদি ভরবেগকে আমরা পি আই দিয়ে লিখতে পারি, পি ইনিশিয়াল বা আদি ভরবেগ। এটা কত ছিল একদম যখন আমরা ফোর্সটা দেওয়া স্টার্ট করে নিই, তখন তার এই অবজেক্টটার ভেলোসিটি ছিল ইউ অ্যান্ড ম্যাস ছিল এম, তাহলে তার মোমেন্টাম ছিল এম ইউ। ওকে, আর তার ফাইনাল মোমেন্টাম বা তার শেষ ভরবেগ কত? 80 সেকেন্ড পর ফাইনাল মোমেন্টাম বা শেষ ভরবেগ এটা কত? এটাকে আমরা লিখতে পারি পি এফ, অ্যান্ড ফাইনালি ওর ভেলোসিটি হচ্ছে ভি, দ্যাটস ওয়াই আমাদের এই মোমেন্টামটা হবে এম ইন্টু ভি। ওকে, এখন আমাদের এখানে চেঞ্জটা তাহলে কতটুক? চেঞ্জ ইন মোমেন্টাম। সো চেঞ্জ ইন মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তন, চেঞ্জ ইন মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তন, কোনো একটা জিনিসের চেঞ্জ মানে কি? তার শেষ অবস্থা থেকে ইনিশিয়াল অবস্থা বা প্রথম অবস্থাটা সাবট্র্যাক্ট করে দিব। সো ভরবেগের পরিবর্তনটা অ্যাকচুয়ালি পি এফ মাইনাস পি আই, অ্যান্ড এখানে পি এফ কত? পি এফ হচ্ছে এম ইউ, সরি এম ভি, মাইনাস পি আই হচ্ছে এম ইউ। সো এইটা হচ্ছে আমার ভরবেগের পরিবর্তন। ক্লিয়ার? এখন আমাদেরকে বলছে ভরবেগের পরিবর্তনের হার, কোনো একটা জিনিসের চেঞ্জিং রেট, দ্যাট মিনস রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তনের হার। রেট মানে কি? অ্যাকচুয়ালি প্রতি 1 সেকেন্ডে কতটুক করে হচ্ছে। তুমি দেখো এই যে চেঞ্জটা হয়েছে এটা কত সেকেন্ড ধরে হয়েছে? টি সেকেন্ড। সো এটা যদি টি সেকেন্ড ধরে হয় তাহলে 1 সেকেন্ডে কতটুক চেঞ্জ হয়েছে? এটা ডিভাইডেড বাই টি। সো আমরা এখান থেকে লিখতে পারবো দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম উইল বি এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। সো এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের হার। এখন নিউটন বলছে যে এই যে অবজেক্টটার উপর আমরা ফোর্স দিলাম, এই ফোর্সটার জন্যই অ্যাকচুয়ালি এই যে ওর ভেলোসিটি এখান থেকে বেড়ে এই পর্যন্ত আসছে, কারণ ফোর্স ছাড়া অ্যাকচুয়ালি আমরা যদি এই ফোর্সটা না দিতাম এখানে, এটা যদি এখানে না থাকতো, তাহলে কিন্তু ও এখানেও ভি মিটার পার সেকেন্ড ইউ মিটার পার সেকেন্ড ভেলোসিটিতেই থাকতো। বাট যেহেতু ফোর্স দিছি, এখানে আমাদের ভেলোসিটির একটা চেঞ্জ আমরা নোটিস করতে পারতেছি। সো নিউটন বলছে এই অ্যাপ্লাইড ফোর্সটা অ্যাকচুয়ালি এই রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামের প্রপোর্শনাল বা সমানুপাতিক। সো সে বলছে যে এফ ইজ প্রপোর্শনাল টু এই যে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামটা আমরা বের করছি এইটা। সো এফ ইজ প্রপোর্শনাল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। ওকে, এটা সবাই বুঝছো? কারো কোনো ধরনের কনফিউশন আছে এটা রিলেটেড? আচ্ছা, সো আমরা দেখলাম যে ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, এইটার প্রপোর্শনাল। সো এখান থেকে আমরা যে কোনো একটা প্রপোর্শনালিটি রিলেশন বা একটা সমানুপাতিক সম্পর্কে অ্যাকচুয়ালি আমরা এই সমানুপাতিক চিহ্নের জায়গায় একটা ইকুয়াল সাইন দিয়ে একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক নিয়ে আসতে পারি। একটা ইকুয়াল সাইন দিয়ে একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক পদ নিয়ে আসতে পারি। আর এইখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে কে লিখলাম, কে ইন্টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। সো নিউটন বলছে ওকে, ফোর্স হচ্ছে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, এটার সাথে সাম কনস্ট্যান্ট কে এর মাল্টিপ্লিকেশন।
দ্যাট মিনস এইটা যত বড় হবে এই টার্মটা ফোর্সটাও তত বড় হবে। এই পুরো টার্মটা যদি ডাবল হয় তাহলে এই ফোর্সটাও ডাবল হবে। ওকে, এখন নিউটন যেহেতু ফোর্স জিনিসটা ফার্স্ট ডিফাইন করছে, দ্যাট মিনস প্রথম একদম সব মানুষের মধ্যে সে ফার্স্ট ফোর্স নিয়ে কাজ করা স্টার্ট করছে। সে বলছে আচ্ছা আমি ফোর্সের ডেফিনেশন হিসেবে বললাম যে ফোর্স হচ্ছে এই যে কে যে কনস্ট্যান্টটা, আমি বললাম যে কে হচ্ছে 1, কারণ যেহেতু এই জিনিসটা পুরো আমি বানাচ্ছি সো আমার অবভিয়াসলি লিবার্টি আছে, আমি যা ইচ্ছা তাই বলতে পারবো। সো আমি বললাম যে ওকে ফোর্স অ্যাকচুয়ালি এইটার প্রপোর্শনাল বুঝতে পারলাম, বাট ফোর্সের আমি ডেফিনেশনটা ওইভাবে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কোনো একটা অবজেক্টের রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামই হচ্ছে তার উপর অ্যাপ্লাইড ফোর্স। সো সে বলছে যে কে ইকুয়ালস 1, সে ধরে নিছে সো ফোর্স ইজ ইকুয়াল টু mv মাইনাস mu ডিভাইডেড বাই টি। মানে এটা এভাবে বলা যায় যে তুমি ফোর্স ইনভেন্ট করার ট্রাই করতেছো, তুমি দেখলা যে ফোর্স জিনিসটা এরকম যে এটা অ্যাকচুয়ালি mv এর উপর ডিপেন্ড করে, mu এর উপর ডিপেন্ড করে, আবার টি যদি কমে যায় তখন এফ বেড়ে যায়। সো ওইখান থেকে এইটা দেখলে এই প্রপোর্শনালিটি রিলেশনটা, অ্যান্ড দেন তুমি বললা না জাস্ট এইটাই হচ্ছে আমার ফোর্স, আমি এত বেশি ঝামেলা করবো না, এই রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামটাই হচ্ছে আমার ফোর্স। ওকে, আচ্ছা আমাদের ক্লাসের আর 1 মিনিট আছে, সো তোমরা সবাই আরেকবার একটু কানেক্ট হলো। ওকে, সো আমরা এখান থেকে আবার কন্টিনিউ করি। সো নিউটন বলছে যে আমি যেহেতু ফোর্সকে ডিফাইন করতেছি বা আমি যেহেতু ফোর্স ইনভেন্ট করলাম, আমি বললাম যে কে ইকুয়ালস হচ্ছে 1, সো ফোর্স ইজ ইকুয়াল টু mv মাইনাস mu ডিভাইডেড বাই টি। সো এটাকে আমরা চাইলে দেখো এভাবে লিখতে পারি যে ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি ডেল পি ডিভাইডেড বাই ডেল টি। কোনো একটা জিনিসের ডেল মানে কি? ডেল পি মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তন, চেঞ্জ ইন মোমেন্টাম। মানে যে কোনো জিনিস যদি চেঞ্জ কত সেটা বের করতে বলা হয়, যেমন ধরো তোমার এইজ এখন হচ্ছে ইনিশিয়াল এইজ হচ্ছে এখন ধরো তোমার এইজ হচ্ছে 14 ইয়ার্স, আর তুমি বললা যে তোমার কয়েক বছর পর তোমার এইজ হচ্ছে 20 ইয়ার্স। ওকে, সো তোমার চেঞ্জ ইন এইজ কত? সো ডেল এইজ এটা হচ্ছে 20 মাইনাস 14। সো ডেল দিয়ে অ্যাকচুয়ালি আমরা কোনো একটা কোয়ান্টিটি কতটুকু চেঞ্জ হয়েছে সেটা বের করি, ঠিক আছে? সো এখানে এই যে ডেল পি দিয়ে আমরা অ্যাকচুয়ালি বুঝাচ্ছি চেঞ্জ ইন মোমেন্টাম, আর ডেল টি বলতে বুঝাচ্ছি যে টাইম কতটুকু চেঞ্জ হয়েছে বা কতটুকু টাইম পাস হয়েছে। সো কোনো একটা অবজেক্টের উপর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি ডেল পি ডিভাইডেড বাই ডেল টি। আচ্ছা এখন একটু চিন্তা করে দেখো, আমরা এইটাকে আরেকভাবে লিখতে পারি। আমরা এখান থেকে এম কমন নিয়ে নিতে পারি, সো এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। অ্যান্ড দেখো তো এই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এই টার্মটা অ্যাকচুয়ালি কী ইন্ডিকেট করে? এটা হচ্ছে অ্যাক্সেলারেশন ইন্ডিকেট করে। সো আমরা এখান থেকে লিখতে পারি এম টাইমস এ। সো কোনো একটা অবজেক্টের উপর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে বা প্রয়োগ করা বল হচ্ছে তার ম্যাস মানে ভর ইনটু তার অ্যাক্সেলারেশন বা তার ত্বরণ। সো এখান থেকে আমরা একদম ফোর্সের একটা ক্লিয়ার একটা ডেফিনেশন পাচ্ছি যে ফোর্স হচ্ছে কোনো একটা অবজেক্টের ম্যাস এবং তার অ্যাক্সেলারেশনের প্রোডাক্ট। সবার কি এইটুকু ক্লিয়ার? কারো কোনো ধরনের কনফিউশন? সো আমরা এখান থেকে নিউটন সেকেন্ড ল থেকে ফোর্সের ডেফিনেশন বা ফোর্সের একটা ফর্মুলা পেয়ে গেছি, সেটা হচ্ছে এফ সমান এম এ, যেটা আমাদের সারা জীবন অনেক কাজে লাগবে, ঠিক আছে? এই ফর্মুলাটা অনেক বেশি ইউজ করবা তুমি, ঠিক আছে? এফ ইকুয়ালস এম এ। অ্যান্ড এটার ইউনিট কত হবে? সো আমরা যদি এখান থেকে ইউনিটটা খেয়াল করে দেখি যে এটা হচ্ছে বেসিক্যালি ম্যাসের সাথে বা ভরের সাথে ত্বরণের প্রোডাক্ট, ভরের সাথে ম্যাসের সাথে অ্যাক্সেলারেশনের প্রোডাক্ট। সো ম্যাসের ইউনিট হচ্ছে কেজি অ্যান্ড অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ফোর্সের ইউনিট হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে আমরা যদি কোনো একটা অবজেক্ট যার ভর হচ্ছে 1 কেজি, তাকে যদি আমরা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে রাখতে চাই, তাহলে আমার অবভিয়াসলি এইখান থেকে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এখন এই ফোর্সের ইউনিটটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে গেল না? মানে অনেক বড় লাগতেছে।
সো এর জন্য যেটা করা হয়েছে যে নিউটন কি করলো, যে ফোর্স যেহেতু সে নিজে ইনভেন্ট করছে, সে বলছে যে এই ইউনিটটাকে আমরা শর্টে নিউটন বলবো। ওকে, সো ফোর্সের ইউনিট হচ্ছে অ্যাকচুয়ালি নিউটন। সো আমরা কোনো একটা অবজেক্টকে যদি 1 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন দিতে চাই অ্যান্ড ওই অবজেক্টটার ম্যাস যদি 1 কেজি হয়, তাহলে তার উপর 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে হবে, বা তার উপর অ্যাপ্লাই করা ফোর্সটাকে আমরা তাহলে বলবো 1 নিউটন। ওকে, সো আমরা বুঝলাম যে ফোর্সের ডেফিনেশনটা কি, ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন। এখন আমরা এটার একটু সিমুলেশন দেখবো একটু পর। সো আমরা এখান থেকে বাইফার যেগুলো দেখলাম যে এফ হচ্ছে ডেল পি ডিভাইডেড বাই ডেল টি, আর আরও শর্ট করে লিখলে এফ হচ্ছে এম এ। ওকে, সো আমরা একটু পরে এইটা আচ্ছা আমরা এখনই স্টেটমেন্টটা লিখি। এখান থেকে লেখো যে নিউটন সেকেন্ড ল এর ফর্মাল স্টেটমেন্ট, মানে আমরা একদম ভদ্র ভাষায় যদি লিখি নিউটনস সেকেন্ড ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন বা গতির দ্বিতীয় সূত্র, সে বলছে যে দ্য ফোর্স অ্যাপ্লাইড অন এনি অবজেক্ট, দ্য ফোর্স অ্যাপ্লাইড অন অ্যান অবজেক্ট is proportional, the force applied on an object is proportional to the rate of change in momentum, rate of change in momentum, মানে তার কোনো একটা বস্তুর উপর প্রয়োগকৃত বল, কোনো একটা বস্তুর উপর প্রয়োগকৃত বল তার ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, and the change in momentum and the change in momentum occurs in the direction of force. That means কোনো একটা অবজেক্টের উপর আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি তখন তার মোমেন্টাম চেঞ্জ হয় আমরা জানি, অ্যান্ড এই ফোর্সটা অ্যাকচুয়ালি ওই মোমেন্টাম চেঞ্জের যে রেট সেটার প্রপোর্শনাল, অ্যান্ড এই যে মোমেন্টামের চেঞ্জ হচ্ছে, এই যে মোমেন্টামের চেঞ্জটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি occurs in the direction of force, মানে তুমি যেদিকে ফোর্সটা অ্যাপ্লাই করবা সেই দিকেই তার ভেলোসিটি বাড়বে বা কমবে। সো এইখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এইখানে আমরা এই ফোর্সটাকে রাইট সাইডে অ্যাপ্লাই করছিলাম, দেখো ওর মোমেন্টামের চেঞ্জটাও কিন্তু এই দিকেই হচ্ছিল, কারণ ওর এই যে এইটাও রাইট দিকে, আবার এটাও রাইট দিকে। সো চেঞ্জটা অ্যাকচুয়ালি কোন দিকে হচ্ছে, ওর মোশনের বা ওর মোমেন্টামের রাইট সাইডে। সো সবাই কি এটা বুঝতে পারছো ক্লিয়ারলি, ফোর্সের ডেফিনেশন অ্যান্ড নিউটন সেকেন্ড ল এর ফর্মাল স্টেটমেন্ট? কারোর কোনো ধরনের কনফিউশন আছে এটা নিয়ে? আচ্ছা, সো আমরা এখান থেকে বুঝলাম যে নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা বুঝতে পারতেছি যে এফ ইজ ইকুয়াল টু এম এ, অর আমরা যদি মোমেন্টাম দিয়ে চিন্তা করি এফ ইজ ইকুয়াল টু ডেল পি বাই ডেল টি। কোনো একটা অবজেক্টের মোমেন্টাম চেঞ্জ ডিভাইডেড বাই কতটুক টাইম লাগছে ওই চেঞ্জটা হইতে, সেই রেশিওটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স। এখন আমরা একটু সিমুলেশন দেখব। আমরা এখান থেকে যদি একটা গ্রাফ ড্র করি, এটার কোনো একটা অবজেক্টের জন্য, যদিও তোমরা হয়তো গ্রাফ ড্রয়িংয়ের সাথে অতটা বেশি ফ্যামিলিয়ার না, আমি এখানে হালকা একটা ডেমো দেখাবো যে আমরা যদি কোনো একটা অবজেক্টের উপর এফ ফোর্স অ্যাপ্লাই করি, আর এখানে হচ্ছে তার অ্যাক্সেলারেশন, এদিকে এই অ্যাক্সিসটা হচ্ছে অ্যাক্সেলারেশন। সো আমরা যত বেশি ফোর্স অ্যাপ্লাই করব তত তার অ্যাক্সেলারেশনটা বাড়তে থাকবে। মানে তুমি যদি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, আচ্ছা একজন কোশ্চেন করছে দেখি, ফোর্সের ডাইমেনশন কি? আচ্ছা, ফোর্সের ডাইমেনশন দেখো এখান থেকে আমরা বের করতে পারি যে ফোর্সের ডাইমেনশন হচ্ছে কেজি হচ্ছে এম, দেন এম হচ্ছে এল, আর সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার, সো এটা হচ্ছে টি ইনভার্স 2। এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশন। ওকে, ফোর্সের ডাইমেনশন হচ্ছে এটা। আচ্ছা, স্যার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন গেইন করতে পারি, তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে
অ্যাকচুয়ালি আমরা এখান থেকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন গেইন করতে পারবো। আমরা যদি 4 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি তাহলে আমরা 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন গেইন করতে পারবো। ওকে, সো এটা হচ্ছে এফ ভার্সেস এ গ্রাফ। ওকে, আর তোমরা যখন ম্যাথে গ্রাফগুলো আরও ডিটেলসে শিখবা তখন এইগুলো আরও ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আমরা একটা সিমুলেশন দেখব যে অ্যাকচুয়ালি ফোর্স অ্যাপ্লাই করলে এই যে অ্যাক্সেলারেশনটা হয় এটা আমরা কিভাবে বুঝতে পারি। সো এখানে সবাই একটু দেখো, এটা কি সবাই দেখতেছো স্ক্রিনে? কেউ কি দেখতেছো না এরকম আসো? একটু খেয়াল করে দেখো তো সবাই। আচ্ছা, সো এখানে একটা অবজেক্ট আছে আমার কাছে যার ম্যাস হচ্ছে 50 কেজি। ওকে, যার ম্যাস হচ্ছে 50 কেজি। এইখানে আমার এই অবজেক্টটার স্পিড কত সেটা দেখা যাবে। এটা হচ্ছে 0.0 মিটার পার সেকেন্ড ইনিশিয়ালি, মানে ও এখন রেস্টে আছে, আর ওর অ্যাক্সেলারেশন হচ্ছে 0.00। এখন আমি যদি এই অবজেক্টটার উপর, এই যে অবজেক্টটা আমার কাছে আছে, এই অবজেক্টটার উপর 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, এই যে আমি এটাই প্রেস করলে এটা 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়। দেখো এই অবজেক্টটা আস্তে আস্তে মুভ করা স্টার্ট করছে। ওকে, অ্যান্ড দেখো এই 50 নিউটন অ্যাপ্লাই করার জন্য আমরা যেহেতু অবজেক্টটার ম্যাস হচ্ছে 50 কেজি আর ফোর্স হচ্ছে 50 নিউটন, আমরা যদি এখান থেকে একটু মনে করে দেখি যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ, তাহলে এ ইকুয়ালস হচ্ছে এফ ডিভাইডেড বাই এম। সো আমরা যেহেতু ফোর্স দিচ্ছি 50 নিউটন আর ম্যাস হচ্ছে 50 কেজি, তাহলে অ্যাক্সেলারেশন হবে কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা এই যে এইখানে অ্যাক্সেলারেশনের যে মিটারটা সেখানে দেখা যাচ্ছে। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে তার স্পিডটাও দেখতে পাচ্ছি যে প্রত্যেক সেকেন্ডে স্পিডটা 1 মিটার পার সেকেন্ড করে ইনক্রিজ হচ্ছে। দেখো, আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ এখানে দেখো এই যে প্রত্যেক 1 সেকেন্ড পর পর ওর ভেলোসিটিটা এই যে 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে, এইভাবে ভেলোসিটিটা বাড়তেছে। সো সবাই কি এটা বুঝতে পারছো যে ফোর্সের সাথে সাথে অ্যাক্সেলারেশন অ্যান্ড ভেলোসিটি কীভাবে চেঞ্জ হয়? আচ্ছা, জাইনাফ একটু পরে আসছো, আমি একটু আরেকবার দেখাচ্ছি এটা এখানে। আচ্ছা জাইনাফ, তুমি এখানে কোন পর্যন্ত মিস করছিলে একটু দেখো তো, এখানে দেখো তো তুমি কোন পর্যন্ত মিস করছিলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। সো এখান থেকে আমরা যেহেতু দেখলাম যে ফোর্স থেকে আমরা অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন বের করতে পারি, আর অ্যাকচুয়ালি ফোর্সের জন্যই কিন্তু অ্যাক্সেলারেশন প্রডিউস হয়। কোনো একটা অবজেক্টের ত্বরণ বা অ্যাক্সেলারেশন এটা প্রডিউস হয়ই আমরা যখন বল প্রয়োগ করি তখন। সো এখানে দেখো আমরা যখন এটার উপর বল প্রয়োগ করতেছি না তখন কিন্তু ও একদম চুপচাপ এখানে বসে আছে। ওকে, ও একদম চুপচাপ এখানে বসে আছে। বাট আমরা যখনই এটার উপর 50 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করা স্টার্ট করব, ও আস্তে আস্তে এই যে মুভ করা স্টার্ট করবে, ওর অ্যাক্সেলারেশন হবে এখন 1, অ্যান্ড ওর ভেলোসিটিটা দেখো প্রত্যেক সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। ওকে, অ্যান্ড একটা জিনিস দেখবা যে যতক্ষণ ধরে আমরা ফোর্সটা দিব ততক্ষণই কিন্তু এই অ্যাক্সেলারেশনটা থাকবে। একটু পরে দেখবা যে অ্যাক্সেলারেশনটা আর নাই। দেখো আমরা একটু পরে ফোর্সটা 0 করে দিব, এই যে এখন 0 করে দিলাম। এখন দেখো এখানে আর কোনো ফোর্স নাই, অ্যাক্সেলারেশনটা 0 হয়ে গেছে, অ্যান্ড স্পিডটাও আর বাড়তেছে না, বাট স্পিডটা কমতেছেও না। ওকে, সো স্পিডটা কিন্তু একই থাকতেছে। বাট তুমি জিজ্ঞেস করতে পারো আমরা যখন ডে টু ডে লাইফে এরকম করি অবজেক্টটা কেন থেমে যায়? সেটা হচ্ছে এই সারফেসে বা ফ্লোরে একটা ফ্রিকশন ফোর্স কাজ করে। বাট তুমি যদি এই সেম এক্সপেরিমেন্টটাই একদম ফ্রিকশনলেস বা ঘর্ষণবিহীন একটা জায়গায় করতে পারো, যেমন স্পেস, ওই স্পেসে যায় তুমি যদি একটা জিনিসকে ধাক্কা দাও সে কিন্তু সারা জীবন একই ভেলোসিটিতে এরকম মুভ করতেই থাকবে। ওকে, সো আমরা এখান থেকে বুঝলাম যে অ্যাকচুয়ালি ফোর্স অ্যাপ্লাই করলে আমরা অ্যাক্সেলারেশনটাও ফোর্স অ্যাপ্লাই করলে অ্যাক্সেলারেশন পাবো। অ্যান্ড দেখো আমরা আগের বার 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছিলাম, বাট এখন যদি আমি এখানে একটা হেভি একটা অবজেক্ট রেখে দিই, এখন দেখো ফোর্স আমরা একই অ্যামাউন্ট দিব 50 নিউটন, বাট অ্যাক্সেলারেশনটা এবার কিন্তু কমে যাবে, কারণ এফ ডিভাইডেড বাই এম, এফ হচ্ছে 50 অ্যান্ড এম হচ্ছে এবার 250। সো অ্যাক্সেলারেশনটা কিন্তু 50/250 উইচ ইজ 1/5 অর 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে।
সো আমরা যদি এখানে এখন 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, আচ্ছা একটু ওয়েট, আমরা যদি এখানে 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ওর কিন্তু এবার অ্যাক্সেলারেশনটা অনেক কম, দেখো 0.2, অ্যান্ড এটা কিন্তু অনেক আস্তে আস্তে সামনে আগাচ্ছে, অ্যান্ড অনেক টাইম লাগবে যে এটা কখন ফুল ভেলোসিটি গেইন করবে, দেখছো। সো আমাদের একটা ভারী অবজেক্টের জন্য আমরা যদি সেম অ্যাক্সেলারেশনটা চাই, আমাদের এখানে ফোর্সের অ্যামাউন্টটাও ইনক্রিজ করতে হবে। আমরা দেখি যে আমরা যদি এই ভারী অবজেক্টটাকেও সেম অ্যামাউন্ট অ্যাক্সেলারেশন বা ত্বরণে মুভিং করতে চাই, আমরা চাচ্ছি যে এটা এখনও 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন গেইন করুক, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে তাহলে এফ তখন দিতে হবে এম এ, এখন এম হচ্ছে 250 কেজি, আর অ্যাক্সেলারেশন আমরা দিতে চাচ্ছি 1। সো আমাদের অ্যাকচুয়ালি এখন 250 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে হবে, ওকে। আর এখানে 250 নিউটন ফোর্স হচ্ছে, আমরা যদি এখানে 250 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে চাই, এটা হচ্ছে সেই 250 নিউটন ফোর্স। অ্যান্ড দেখো এখন এটার অ্যাক্সেলারেশন আবার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড এটা আবার এখন একই রেটে স্পিডটা বাড়তেছে, ওকে। সো আই হোপ এটা ক্লিয়ার যে কীভাবে ফোর্স অ্যাকচুয়ালি কোনো একটা অবজেক্টের উপর একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, অ্যান্ড সেই ফোর্সটার রেজাল্ট হিসেবে আমরা অ্যাকচুয়ালি একটা অ্যাক্সেলারেশন দেখতে পাই, ওকে। সো এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমাদের ফিজিক্স ক্লাস আজকে এই পর্যন্তই। আমরা এরপর ফোর্সের আরও অনেক ডেপথে যাব, আমরা দেখব যে কিভাবে ফোর্সের ব্যালেন্স করতে হয়, অ্যান্ড আমরা অনেক কিছু শিখবো। এই চ্যাপ্টারটায় আমরা অ্যাকচুয়ালি অনেক টাইপের ফোর্স নিয়ে ডিসকাস করব। আমি যদি একটু দেখাই, দেখো এখানে অ্যাকচুয়ালি ফোর্স অনেক টাইপের হয়। কিছু কমন ফোর্সের আমি যদি নাম বলি, একটা হচ্ছে স্প্রিং ফোর্স, দেন তোমরা ক্লাস 8-এ পড়ে আসছো গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ বা মহাকর্ষ বল, দেন আরেকটা হচ্ছে পেন্ডুলামের উপর যে ফোর্স কাজ করে, দেন ওয়েট বা কোনো একটা অবজেক্টের ওজন, এটাও কিন্তু একটা ফোর্স, এটা অ্যাকচুয়ালি এই গ্র্যাভিটেশন ফোর্সটাই। তারপর একটু আগে আমরা দেখলাম যে কোনো একটা অবজেক্টকে ধাক্কা দেওয়া, এটা একটা ফোর্স, মানে পুশ করা একটা ফোর্স। আবার কোনো একটা অবজেক্টকে আমরা যদি টান দেই বা পুল করি, সেটাও একটা ফোর্স। আমরা এই ফোর্সগুলোর একটু ডেমো দেখতে পারি। যেমন আমরা যদি স্প্রিং ফোর্স দেখতে চাই, আচ্ছা এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ওকে। সো দেখো এই যে এটা হচ্ছে সান, এই হচ্ছে আর্থ, আর এই হচ্ছে আর্থের চারপাশে রোটেটিং তার মুন, অ্যান্ড এইভাবে অ্যাকচুয়ালি গ্র্যাভিটি কাজ করে। এই গ্র্যাভিটির জন্যই আমরা অ্যাকচুয়ালি সানের চারপাশে ঘুরতেছি, আবার গ্র্যাভিটির জন্যই এই আর্থের চারপাশে মুন রোটেট করতেছে। সো এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা এক্সাম্পল। দেন আমরা যদি পেন্ডুলাম ফোর্স দেখি, এটা হচ্ছে পেন্ডুলাম ফোর্স। দেখো এখানে একটা অবজেক্টকে আমরা এরকম একটা সুতায় বেঁধে দেন যে কোনো এক সাইডে একটু টেনে ছেড়ে দিছি, এটা কিন্তু এভাবে অসিলেট করতে থাকে, মানে এইখান থেকে এখানে মানে একটা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে থাকে, ও একবার এদিকে যায় একবার এদিকে যায়। তো এগুলো আমরা ডে টু ডে লাইফে দেখি। দেন এটা হচ্ছে স্প্রিং ফোর্স। একটা অবজেক্টকে যদি আমরা একটা স্প্রিংয়ের সাথে কানেক্ট করে টেনে দিই, তাকে দেখবা যে এভাবে আসা যাওয়া করতেছে। সো এইগুলো কেন হয়? এগুলো সবই হচ্ছে ফোর্সের কারণে হয়, এগুলো সবই হচ্ছে ফোর্সের এক্সাম্পল, ওকে। সো আমরা আজকে এখানে শিখলাম ফোর্স কি, ফোর্সের ডেফিনেশন কি, নিউটনের 2টা ল কি। আমরা নিউটনের আরও একটা ল আছে যেটা আমরা নেক্সট দিন দেখবো, সেটা হচ্ছে নিউটনস থার্ড ল। আর এটাই হচ্ছে নিউটনের সবচেয়ে ইম্পর্টেন্ট ল আর সবচেয়ে মিসলিডিং ল, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল বুঝে, আর ম্যাক্সিমাম টিচাররাও এটা ঠিকমতো বুঝাইতে পারে না, ওকে। সো আমরা নেক্সট দিন ফিজিক্সের এই চ্যাপ্টারটা থেকে আবার কন্টিনিউ করব, আর এখন আমরা হায়ার ম্যাথ দেখব।